জাদুকরি লেহেঙ্গার পরীর জাদু। ছোট্ট একটি গ্রামে বিথি তার সৎ মায়ের সাথে বাস করত। তিথি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সবকিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে। হ্যাঁ বিথি, এটা একটা জাদুকরি গাছ, আর তুমি এখন সেই জগতে আছো। কি? জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ। আমার তো পরার মতো কাপড়ও নেই। এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নেই। আরে, এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে, এটা তো আরো উপরে উঠে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখনই বিথির কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবি নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। বিথি তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল। ইস, যদি আমি এই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না নাকি? এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, যাচ্ছি এখনই। এই বলে বিথি নিজের কাছে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে, 10টা বেজে গেছে। আজ আমাকে শপিং এ যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে বিথিকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে। আমি গোসল করতে চাচ্ছি। ভালো করে আয়রন করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। বিথি তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করে দেয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, অনন্যা, এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা এসে হাজির হয়। তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে, তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। মা, ও মা, মা দেখো এই বিধি কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই অভাগিনী? মা, দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগী, আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন? মা, আমায় কিছুই জানানি। আমি শুধু আয়রন করছিলাম। আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, তারপর আবার মিথ্যে বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে। দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে সৎ মা দামিনী বিথিকে খুব মারতে থাকে। মা, ও এমনিতেই ঠিক হবে না। যদি ওকে এখনই না তাড়ানো হয়, ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস, এই মেয়ে কোনো কাজই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আমার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বের করে দিবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই তোকে এই বাড়িতে আশ্রয় দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করেছিলাম, আর ওটা হঠাৎ করে পড়ে গেল কিভাবে?
এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথায় থেকে আনবো? বিথি সারাদিন কাজ খুঁজেও এখানে ওখানে ঘুরে বেড়ায়, কোথাও কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ হবে? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো, চল এখান থেকে। সবার কাছ থেকে বিথি অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে, আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো 1 টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর বিথি মন্দিরকে কিছু প্রসাদ নেয়, আর ওই গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই যাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারিনী এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নে, এই খাবার আপনি খান। বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। দেখি মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখন সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এ শুনে হরিণী চলে যেতে শুরু করে। ও, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি রাহেঙ্গার গাছে রূপান্তরিত হয়, আর হরিণটি এক সুন্দর পরীতে রূপ নেয়। গল্পেও না বিধি, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা, এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ বিধি, যারা সৎ ও ভালো মন নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন একই সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে, তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। বিধি, জাদুকরি কাজটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারি না। আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদাসিধে সঙ্গীতা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে সেটা পাল্টে দিয়েছে, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যার ড্রেস। এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর বিথি লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদুকর পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস। মা, দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে নিয়ে এসেছে। না অনন্যা, এমন বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদুকরই পরিয়ে দিয়েছেন। ভালো, তাহলে দে এই লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। তুই আমায় আটকাবি? এই বলে অনন্যা লেহেঙ্গা পরে দেয়। মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে। আর তখনই ভিতর থেকে অনন্যার চিৎকার আসে। মা, মা, আমার মুখে সাদা কালো দাগ হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে হয়েছে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদুটোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছে এর উত্তর দিতে পারবে, চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমার মা আমি মিলে পৃথিবীর উপর অনেক অত্যাচার করেছো, এটা তারই শাস্তি।
জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর সঙ্গীতার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরীদের জাদুকরি উড়ন্ত লিপস্টিক। বাহ, ওখানে কি চলছে? এটা কি? হিনা, কোথায় যাচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো, দেখো ওখানে কিছু একটা আছে। হিনা যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটা সোনার মুদ্রা না মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি। আমি এতদিন ধরে তোমাকে একটা লিপস্টিক আনতে বলছি, কিন্তু তুমি এটা আমার জন্য পাওনি। কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না। ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে এই লিপস্টিক দিয়েছেন। দেখো, এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব, আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত? চলো এটা নিয়ে যাই। আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না। আমি এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজ আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপরে হিনা আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে কিছু রেশন কিনে বাড়ি আনে। এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। হিনার যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত হিনার মা কাঠ বিক্রি করে তাকে বড় করছেন। হিনার বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সব সময় তাকে রূপকথার গল্প বলতেন। হিনা, আমি তোমার দাদির ওষুধ আনতে বাজারে যাচ্ছি, ততক্ষণে তুমি তোমার ঘরে সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে এই কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রাখো। ঠিক আছে মা। মা, বাজার থেকে ফিরে আসার জন্য আমার জন্য নতুন জুতা কিনে এনে দিও। আমার জুতা ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখানে থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা জোগাড় করি, তার উপর আমার এই বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি। আর আজকাল তোমারও রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিচ্ছু চাই না। এই বলে হিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার দোষ কি? সে আমার রাজকন্যা। এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে হিনার জন্য জুতা নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে, কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, তুমি বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে। আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন যাও, আর হ্যাঁ, আসার সময় আমার নাতনির জন্য জিলেপিও নিয়ে এসো। হিনা জিলিপি খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। তাকে নিয়ে তোমারে খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা অর্থহীন। হিনার মা রাগ করে বাজারে যায়। এদিকে হিনাও গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে?
আমি কেন সব সময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই আমাকে ঠাট্টা করেছে, আমার দারিদ্র্য নিয়ে মজা করেছে, আমার কখনো খারাপ লাগেনি। কিন্তু আজও আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছিলেন, তিনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আর আমি চাইলেও তার জন্য কিচ্ছু করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই, ইউনিফর্ম আর জুতা কেনার টাকাও নেই। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। আমি এত গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমি এভাবে বাঁচতে চাই না। এই কথা বলে হিনা পাহাড় থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে থাকা লিপস্টিকটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল এবং এর বড় ডানা ছিল, এবং হিনা আরামে বসে আকাশ উপভোগ করছিল। বাহ! এর মানে হলো আমার এই লিপস্টিকটি একটি উড়ন্ত জাদুর লিপস্টিক। অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাতাসে উঠতে অনেক মজা। এখান থেকে পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে। অনেক মজা, খুব মজা হচ্ছে। আমি খুব মজা করছি। হিনা বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে, এই জঙ্গল থেকে এই শব্দটা কিসের? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা। আমাকে ওই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এই সব কি? এই জঙ্গলের ভেতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করেছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ প্রিন্সিপাল ম্যাডাম, বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, তাই না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদের ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবেই আমি এই বাচ্চাদের ছেড়ে দিব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দেই। এই বলে হিনা একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে। আরে, তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে হিনা লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না। আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি। চলো ওকে মারি। এই কথাগুলো শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? না, এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। ওই লোকটা হিনাকে মারতে শুরু করার সাথে সাথেই একটা পরী সেখানে এসে ওই লোকটাকে মেরে ফেলে। হিনা, ভয় পেও না, আমি অন্য জগতের তারাপরি। আমি প্রথমে তোমার কাছ থেকে অন্য জগতে আমার জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম। কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকের আসল মালিক। হিনা, যাও, আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার। তুমি এই সব বাচ্চাদের এখনই তার স্কুলে নিয়ে যাও, যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আরে, এই মেয়েটির কারণে এটা সম্ভব হয়েছে, হিনার কারণে। যদি হিনা সময় মতো না আসতো, তাহলে আমাদের সকলের কি হতো জানি না ম্যাডাম। হিনা মা, তুমি যা করেছো আমাদের কখনোই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যিই তুমি একজন সাহসী মেয়ে।
এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। জাদুকরি লেহেঙ্গার পরীর জাদু। ছোট্ট একটি গ্রামে বিথি তার সৎ মায়ের সাথে বাস করত। তিথি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সবকিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে। হ্যাঁ বিথি, এটা একটা জাদুকরি গাছ, আর তুমি এখন সেই জগতে আছো। কি জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ। আমার তো পরার মতো কাপড়ও নেই, এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নেই। আরে এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে এটা তো আরো উপরে উঠে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখনই বিথির কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবি নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। বিথি তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল। ইস, যদি আমি এই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না নাকি? এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, যাচ্ছি এখনই। এই বলে বিথি নিজের কাছে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে 10টা বেজে গেছে, আজ আমাকে শপিং এ যেতে হবে, তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে বিথিকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে, আমি গোসল করতে চাচ্ছি। ভালো করে আয়রন করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। বিথি তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করে দেয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, অনন্যা, এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা এসে হাজির হয়। তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। মা, ও মা, মা দেখো এই বিধি কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই অভাগিনী? মা দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগী, আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন? মা, আমার কিছুই জানা নেই, আমি শুধু আয়রন করছিলাম, আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, তারপর আবার মিথ্যে বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে, দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে সৎ মা দামিনী বিথিকে খুব মারতে থাকে। মা, ও এমনিতেই ঠিক হবে না, যদি ওকে এখনই না তাড়ানো হয় ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস, এই মেয়ে কোনো কাজই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আমার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব, আমাকে বের করে দিবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না,
না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই তোকে এই বাড়িতে আশ্রয় দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করেছিলাম, আর ওটা হঠাৎ করে পরে গেল কিভাবে? এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথায় থেকে আনবো? বিথি সারাদিন কাজ খুঁজেও এখানে ওখানে ঘুরে বেড়ায়, কোথাও কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ হবে? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো, চল এখান থেকে। সবার কাছ থেকে বিধি অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে, আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো এক টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর বিথি মন্দিরকে কিছু প্রসাদ নেয়, আর ওই গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই যাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারিনী এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নে, এই খাবার আপনি খান। বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। দেখি মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখন সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এ শুনে হরিণী চলে যেতে শুরু করে। ও, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি রাহেঙ্গার গাছে রূপান্তরিত হয়, আর হরিণটি এক সুন্দর পরীতে রূপ নেয়। ভয় পেও না বিধি, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা, এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ বিধি, যারা সৎ ও ভালো মন নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন একই সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে, তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। বিধি, জাদুকরি কাজটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারি না। আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদাসিধে সঙ্গীতা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে সেটা পাল্টে দিয়েছে, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যার ড্রেস। এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর বিথি লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদুকর পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস। মা, দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে নিয়ে এসেছে। না অনন্যা, এমন বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদুকরই পরিয়ে দিয়েছেন। ভালো, তাহলে দে এই লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। তুই আমায় আটকাবি? এই বলে অনন্যা লেহেঙ্গা পরে দেয়। মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে। আর তখনই ভিতর থেকে অনন্যার চিৎকার আসে। মা, মা, আমার মুখে সাদা কালো দাগ হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে হয়েছে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো।
কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদুটোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছই এর উত্তর দিতে পারবে। চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমার মা আমি মিলে পৃথিবীর উপর অনেক অত্যাচার করেছো, এটা তারই শাস্তি। জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর সঙ্গীতার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরীদের জাদুকরি উড়ন্ত লিপস্টিক। বাহ, ওখানে কি চলছে? এটা কি? হিনা, কোথায় যাচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো, দেখো ওখানে কিছু একটা আছে। হিনা যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটা সোনার মুদ্রা না মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি। আমি এতদিন ধরে তোমাকে একটা লিপস্টিক আনতে বলছি, কিন্তু তুমি এটা আমার জন্য পাওনি। কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না। ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে এই লিপস্টিক দিয়েছেন। দেখো, এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব, আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত? চলো এটা নিয়ে যাই। আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না। আমি এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজ আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপরে হিনা আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে কিছু রেশন কিনে বাড়ি আনে। এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। হিনার যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত হিনার মা কাঠ বিক্রি করে তাকে বড় করছেন। হিনার বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সব সময় তাকে রূপকথার গল্প বলতেন। হিনা, আমি তোমার দাদির ওষুধ আনতে বাজারে যাচ্ছি। ততক্ষণে তুমি তোমার ঘরে সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে এই কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রাখো। ঠিক আছে মা। মা, বাজার থেকে ফিরে আসার জন্য আমার জন্য নতুন জুতা কিনে এনে দিও। আমার জুতা ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখানে থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা জোগাড় করি, তার উপর আমার এই বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি। আর আজকাল তোমারও রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিচ্ছু চাই না। এই বলে হিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার দোষ কি? সে আমার রাজকন্যা। এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে হিনার জন্য জুতা নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে, কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, তুমি বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে। আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন যাও, আর হ্যাঁ, আসার সময় আমার নাতনির জন্য জিলেপিও নিয়ে এসো। হিনা জিলিপি খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও,
তাকে নিয়ে তোমারে খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা অর্থহীন। হিনার মা রাগ করে বাঁচাতে চায়। এদিকে হিনাও গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে? আমি কেন সব সময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই আমাকে ঠাট্টা করেছে, আমার দারিদ্র্য নিয়ে মজা করেছে, আমার কখনো খারাপ লাগেনি। কিন্তু আজও আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছিলেন। তিনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আর আমি চাইলেও তার জন্য কিচ্ছু করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই, ইউনিফর্ম আর জুতা কেনার টাকাও নেই। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। আমি এত গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমি এভাবে বাঁচতে চাই না। এই কথা বলে হিনা পাহাড় থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে থাকা লিপস্টিকটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল, এবং এর বড় ডানা ছিল, এবং হিনা আরামে বসে আকাশ উপভোগ করছিল। বাহ! এর মানে হলো আমার এই লিপস্টিকটি একটি উড়ন্ত জাদুর লিপস্টিক। অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাতাসে উঠতে অনেক মজা। এখান থেকে পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে। অনেক মজা, খুব মজা হচ্ছে। আমি খুব মজা করছি। হিনা বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে, এই জঙ্গল থেকে এই শব্দটা কিসের? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা। আমাকে ওই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এই সব কি? এই জঙ্গলের ভেতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে, আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করেছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাডাম। বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, তাই না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদের ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবেই আমি এই বাচ্চাদের ছেড়ে দিব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দেই। এই বলে হিনা একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে। আরে, তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে হিনা লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না। আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি। চলো ওকে মারি। এই কথাগুলো শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? না, এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। ওই লোকটা হিনাকে মারতে শুরু করার সাথে সাথেই একটা পরী সেখানে এসে ওই লোকটাকে মেরে ফেলে। হিনা, ভয় পেও না। আমি অন্য জগতের তারাপরি। আমি প্রথমে তোমার কাছ থেকে অন্য জগতে আমার জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম। কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকের আসল মালিক। হিনা, যাও, আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার। তুমি এই সব বাচ্চাদের এখনই তার স্কুলে নিয়ে যাও। যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি।
আরে এই মেয়েটির কারণে এটা সম্ভব হয়েছে, হিনার কারণে। যদি হিনা সময় মতো না আসতো তাহলে আমাদের সকলের কি হতো জানি না ম্যাডাম। হিনা মা, তুমি যা করেছো আমাদের কখনোই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যিই তুমি একজন সাহসী মেয়ে, এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। জাদুকরি লেহেঙ্গার পরীর জাদু। ছোট্ট একটি গ্রামে বিথি তার সৎ মায়ের সাথে বাস করত। তিথি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সবকিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে। হ্যাঁ বিথি, এটা একটা জাদুকরি গাছ, আর তুমি এখন সেই জগতে আছো। কি? জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ। আমার তো পরার মতো কাপড়ও নেই, এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নেই। আরে এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে এটা তো আরো উপরে উঠে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখনই বিথির কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবি নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। বিথি তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল। ইস, যদি আমি এই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না নাকি? এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, জানছি এখনই। এই বলে বিথি নিজের কাছে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে 10টা বেজে গেছে, আজ আমাকে শপিং এ যেতে হবে, তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে বিথিকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে, আমি গোসল করতে চাচ্ছি। ভালো করে আয়রন করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। বিথি তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করে দেয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, অনন্যা এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা এসে হাজির হয়। তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। মা, ও মা, মা দেখো এই বিধি কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই অভাগিনী? মা দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগী, আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন? মা, আমার কিছুই জানা নেই, আমি শুধু আয়রন করছিলাম, আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, তারপর আবার মিথ্যে বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে, দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে সৎ মা দামিনী বিথিকে খুব মারতে থাকে। মা, ও এমনিতেই ঠিক হবে না, যদি ওকে এখনই না তাড়ানো হয় ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস, এই মেয়ে কোনো কাজই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল বের হ আমার বাড়ি থেকে। মা,
মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বের করে দিবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই তোকে এই বাড়িতে আশ্রয় দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করেছিলাম, আর ওটা হঠাৎ করে পরে গেল কিভাবে? এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথায় থেকে আনবো? বিথি সারাদিন কাজ খুঁজেও এখানে ওখানে ঘুরে বেড়ায়, কোথাও কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ হবে? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো, চল এখান থেকে। সবার কাছ থেকে বিধি অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে, আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো এক টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর বিথি মন্দিরকে কিছু প্রসাদ নেয়, আর ওই গাছের নিচে বসে খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই যাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারিনী এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা, তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নে, এই খাবার আপনি খান। বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। দেখি মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখন সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এ শুনে হরিণী চলে যেতে শুরু করে। ও, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি রাহেঙ্গার গাছে রূপান্তরিত হয়, আর হরিণটি এক সুন্দর পরীতে রূপ নেয়। গল্পেও না বিধি, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা, এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ বিধি, যারা সৎ ও ভালো মন নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন একই সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে, তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। বিধি, জাদুকরি কাজটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারি না। আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদাসিধে সঙ্গীতা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে সেটা পাল্টে দিয়েছে, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যার ড্রেস। এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর বিথি লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদুকর পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস। মা, দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে নিয়ে এসেছে। না অনন্যা, এমন বলো না, আমি সত্যি বলছি, এটা আমাকে জাদুকরই পরিয়ে দিয়েছেন। ভালো, তাহলে দে এই লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। তুই আমায় আটকাবি? এই বলে অনন্যা লেহেঙ্গা পরে নেয়।
মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে। আর তখনই ভিতর থেকে অনন্যার চিৎকার আসে, মা, মা, আমার মুখে সাদা কালো দাগ হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে হয়েছে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদুটোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছই এর উত্তর দিতে পারবে। চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমার মা আমি মিলে পৃথিবীর উপর অনেক অত্যাচার করেছো। এটা তারই শাস্তি। জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর সঙ্গীতার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরীদের জাদুকরি উড়ন্ত লিপস্টিক। বাহ, ওখানে কি চলছে? এটা কি? হিনা, কোথায় যাচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো। দেখো, ওখানে কিছু একটা আছে। হিনা যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটা সোনার মুদ্রা না মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি। আমি এতদিন ধরে তোমাকে একটা লিপস্টিক আনতে বলছি, কিন্তু তুমি এটা আমার জন্য পাওনি। কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না। ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে এই লিপস্টিক দিয়েছেন। দেখো, এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব, আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত? চলো এটা নিয়ে যাই। আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না। আমি এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজ আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপরে হিনা আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে তারা কিছু রেশন কিনে বাড়ি আনে। এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। হিনার যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত হিনার মা কাঠ বিক্রি করে তাকে বড় করছেন। হিনার বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সবসময় তাকে রূপকথার গল্প বলতেন। হিনা, আমি তোমার দাদির ওষুধ আনতে বাজারে যাচ্ছি। ততক্ষণে তুমি তোমার ঘরে সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে এই কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রাখো। ঠিক আছে মা। মা, বাজার থেকে ফিরে আসার জন্য আমার জন্য নতুন জুতা কিনে এনে দিও। আমার জুতা ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখানে থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা জোগাড় করি, তার উপর আমার এই বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি। আর আজকাল তোমারও রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিচ্ছু চাই না। এই বলে হিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার দোষ কি? সে আমার রাজকন্যা। এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে হিনার জন্য জুতা নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে, কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, তুমি বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে।
আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন যাও। আর হ্যাঁ, আসার সময় আমার নাতনির জন্য জিলিপিও নিয়ে এসো। হিনা জিলিপি খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। তাকে নিয়ে তোমারে খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা অর্থহীন। হিনের মা রাগ করে বাজারে যায়। এদিকে হিনাও গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে? আমি কেন সব সময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই আমাকে ঠাট্টা করেছে, আমার দারিদ্র্য নিয়ে মজা করেছে, আমার কখনো খারাপ লাগেনি। কিন্তু আজও আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছিলেন। তিনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আর আমি চাইলেও তার জন্য কিচ্ছু করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই, ইউনিফর্ম আর জুতা কেনার টাকাও নেই। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। আমি এত গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমি এভাবে বাঁচতে চাই না। এই কথা বলে হিনা পাহাড় থেকে লাফিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে থাকা লিপস্টিকটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল, এবং এর বড় ডানা ছিল, এবং হিনা আরামে বসে আকাশ উপভোগ করছিল। বাহ! এর মানে হলো আমার এই লিপস্টিকটি একটি উড়ন্ত জাদুর লিপস্টিক। অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাতাসে উঠতে অনেক মজা। এখান থেকে পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে। অনেক মজা, খুব মজা হচ্ছে। আমি খুব মজা করছি। হিনা বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে, এই জঙ্গল থেকে এই শব্দটা কিসের? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা। আমাকে ওই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এই সব কি? এই জঙ্গলের ভেতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে, আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করেছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাডাম। বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, তাই না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদের ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবেই আমি এই বাচ্চাদের ছেড়ে দিব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দেই। এই বলে হিনা একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে। আরে, তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে হিনা লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না। আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি। চলো ওকে মারি। এই কথাগুলো শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? না, এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। ওই লোকটা হিনাকে মারতে শুরু করার সাথে সাথেই একটা পরী সেখানে এসে ওই লোকটাকে মেরে ফেলে। হিনা, ভয় পেও না। আমি অন্য জগতের তারাপরি। আমি প্রথমে তোমার কাছ থেকে অন্য জগতে আমার জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম। কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকের আসল মালিক। হিনা, যাও,
আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার। তুমি সব বাচ্চাদের এখনই তার স্কুলে নিয়ে যাও। যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আরে এই মেয়েটির কারণে এটা সম্ভব হয়েছে, হিনার কারণে। যদি হিনা সময় মতো না আসতো তাহলে আমাদের সকলের কি হতে জানি না ম্যাডাম। হিনা মা, তুমি যা করেছো আমাদের কখনোই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যি তুমি একজন সাহসী মেয়ে, এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। জাদুকরি লেহেঙ্গার পরীর জাদু। ছোট্ট একটি গ্রামে বিথি তার সৎ মায়ের সাথে বাস করত। তিথি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে একটা রূপকথার জগতে চলে গেছে। আরে বাহ, কত সুন্দর একটা জায়গা এটা! এখানে তো সবকিছুই জাদুকরি। ওয়াও, গাছটা কত সুন্দর লাগছে। হ্যাঁ বিথি, এটা একটা জাদুকরি গাছ, আর তুমি এখন সেই জগতে আছো। কি? জাদুকরি জগৎ? আমি সত্যি সত্যি জাদুকরি জগতে এসেছি। সঙ্গীতা একটু সামনে এগিয়ে যায় আর দেখতে পায় এক অসাধারণ সুন্দর লেহেঙ্গার গাছ। আরে বাহ, এটা তো জাদুকরি লেহেঙ্গার গাছ। আমার তো পরার মতো কাপড়ও নেই, এখনই এই গাছ থেকে সুন্দর কিছু লেহেঙ্গা তুলে নেই। আরে এটা কি? এটা ছিঁড়ছে না কেন? নিচে নেমে আয়। আরে এটা তো আরো উপরে উঠে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখনই বিথির কানে তার সৎ মায়ের গলা ভেসে আসে। আরে ও রানী, আজও ঘুমাতেই থাকবি নাকি? উঠে ঘরের কাজকর্ম করবি না? সব সময় কুম্ভকর্ণের মতো ঘুমায়। বিথি তখন মনে মনে বলতে থাকে, কি সুন্দর স্বপ্ন ছিল। ইস, যদি আমি এই জাদুকরি লেহেঙ্গাগুলো নিজের হাতে ছুঁতে পারতাম। উঠবি না নাকি? এভাবেই পাগলের মতো হাসতে থাকবি? গতকালের মার খেয়েও ভুলে গেছিস নাকি? না মা, জানছি এখনই। এই বলে বিথি নিজের কাছে লেগে যায়। ঠিক তখনই তার সৎ বোন অনন্যা ঘুম থেকে ওঠে। আরে 10টা বেজে গেছে, আজ আমাকে শপিং এ যেতে হবে, তাড়াতাড়ি গোসল করে আসি। তারপর অনন্যা একটা ড্রেস নিয়ে বিথিকে বলে, শোন কাজের মেয়ে, আমার এই ড্রেসটা ভালো করে আয়রন করে দে, আমি গোসল করতে চাচ্ছি। ভালো করে আয়রন করবি, না হলে মাকে বলে আবার তোকে মার খাওয়াবো। এই বলে অনন্যা গোসল করতে চলে যায়। বিথি তাড়াতাড়ি অনন্যার ড্রেস আয়রন করে দেয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানিয়ে দিও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, অনন্যা, এই ড্রেসটা কত সুন্দর! এই ড্রেসটা পরে একেবারে পরীদের মতো লাগবে অনন্যাকে। ইস, আমি যদি এমন একটা সুন্দর ড্রেস পরতে পারতাম। তখনই সেখানে অনন্যা এসে হাজির হয়। তোর কানে কিছু ঢুকছে না? কবে থেকে তোর কাছে এই ড্রেসটা চাইছি। আরে হ্যাঁ অনন্যা, এই নাও তোমার ড্রেস। আরে তুই এটা কি করেছিস? তুই আমার সবচেয়ে প্রিয় ড্রেসটা পরিয়ে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না। মা, ও মা, মা দেখো এই বিধি কি করেছে। আরে কি হয়েছে? আবার কি করলো এই অভাগিনী? মা দেখো না, ও আমার সবচেয়ে দামি ড্রেসটা পরিয়ে দিয়েছে। কি রে অভাগী, আমার মেয়ের ড্রেসটা পুড়িয়ে দিয়েছিস কেন? মা, আমার কিছুই জানা নেই, আমি শুধু আয়রন করছিলাম, আমি ড্রেসটা পরাইনি মা। একে তো ভুল করিস, তারপর আবার মিথ্যে বলিস। দেখছি তোর জিভ অনেক বেশি চলছে।
দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। এই বলে সৎ মা দামিনী বিথিকে খুব মারতে থাকে। মা, ও এমনিতেই ঠিক হবে না। যদি ওকে এখনই না তাড়ানো হয়, ভবিষ্যতে আরো বিপদ করবে। ওকে বাড়ি থেকে বের করে দাও। তুই একদম ঠিক বলেছিস। এই মেয়ে কোনো কাজই আসে না, শুধু খেয়ে খেয়ে যাচ্ছে। চল, বের হ আমার বাড়ি থেকে। মা, মা, দয়া করে আমাকে মাফ করে দিন। এই পৃথিবীতে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় যাব? মা, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে বের করে দিবেন না প্লিজ। মা, ওর কথায় বিশ্বাস করো না, না হলে আবারও এই ভুল করবে। ঠিক আছে, আমি তোকে এক শর্তে এই বাড়িতে থাকতে দেব। তুই বাইরে গিয়ে কাজ করবি, আর নিজের উপার্জনের টাকায় আমার মেয়ের জন্য একদম সেই রকম ড্রেস কিনে আনবি। তখনই তোকে এই বাড়িতে আশ্রয় দেব। আমি এখন কোথায় যাব? কিন্তু আমি বুঝতে পারছি না, ড্রেসটা আমি পরাইনি। আমি নিজ হাতে ওটা আয়রন করেছিলাম, আর ওটা হঠাৎ করে পরে গেল কিভাবে? এখন আমি সেই রকম আরেকটা ড্রেস কোথায় থেকে আনবো? বিথি সারাদিন কাজ খুঁজেও এখানে ওখানে ঘুরে বেড়ায়, কোথাও কাজ পায় না। এক দোকানের সামনে গিয়ে বলে, মালকিন, আপনার দোকানে কোনো ছোটখাটো কাজ হবে? না, এখানে কোনো কাজ নেই। কে জানে কাজের অজুহাতে দোকান থেকে কিছু চুরি করে পালিয়ে যাবে নাকি। তোর চেহারা তো ঠিক ভিখারিনীর মতো। চল এখান থেকে। সবার কাছ থেকে বিধি অপমানিত হয়। এভাবেই সন্ধ্যা নেমে আসে, আর ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়ে। তীব্র ক্ষুধায় তার পেট কাঁপছে। ক্ষুধার জন্য মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আমার তো 1 টাকাও নেই, এখন আমি কি করব? ঠিক তখনই তার কানে মন্দিরের ঘন্টার শব্দ আসে। লাখ লাখ ধন্যবাদ ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করেছো। তারপর বিথি মন্দিরকে কিছু প্রসাদ নেয়, আর ওই গাছের নিচে বসেই খেতে শুরু করে। সে প্রথম লোকমাটি মুখে তুলতেই যাচ্ছিল, তখনই এক বৃদ্ধ ভিখারিনী এসে বলে, মেয়ে, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দে মা। তোর দোয়া লাগবে, আমাকে সাহায্য কর মা। মা, এই নে, এই খাবার আপনি খান। বেঁচে থাক মা, ভগবান যেন তোমার সব সময় সাহায্য করে। এই বলে বৃদ্ধা চলে যায়। দেখি মন খারাপ করে হাঁটতে শুরু করে। তখন সে দেখতে পায় এক হরিণী তার আশেপাশে লাফাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে হরিণীটা যেন আমাকে কিছু বলতে চাইছে। প্রিয় হরিণী, শান্ত হও, বলো আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। এ শুনে হরিণী চলে যেতে শুরু করে। ও, বুঝেছি, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, আমি প্রস্তুত, চলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হরিণী তাকে এক আশ্চর্য গাছের কাছে নিয়ে যায়। গাছটি থেকে এক আশ্চর্য রোশনি বের হতে থাকে। দেখতে দেখতে সেই গাছটি জাদুকরি রাহেঙ্গাল গাছে রূপান্তরিত হয়, আর হরিণটি এক সুন্দর পরীতে রূপ নেয়। গল্পেও না বিধি, তুমি এবার স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি? আমার স্বপ্নের জাদুকরি লেহেঙ্গা, এটা সত্যি কিভাবে হতে পারে? হ্যাঁ বিধি, যারা সৎ ও ভালো মন নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন একই সত্যি হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করেছো, আর যারা অন্যকে সাহায্য করে, তাদের সাহায্য করতেই আমরা কোনো না কোনো রূপে ফিরে আসি। বিধি, জাদুকরি কাজটা অদৃশ্য হওয়ার আগে তুমি তোমার জন্য একটি সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। কিন্তু পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারি না। আমার বোন অনন্যার জন্য ঠিক এমনই একটা লেহেঙ্গা দরকার। ওর প্রিয় লেহেঙ্গাটা আমার ভুলে পড়ে গিয়েছিল। সাদাসিধে সঙ্গীতা, সেই ড্রেসটা তুমি পরাওনি। তুমি যখন সেটা আয়রন করে অনন্যাকে পরতে দিয়েছিলে, ঠিক তখনই সে সেটা পাল্টে দিয়েছে, যাতে সে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। কি? অনন্যা আমার সঙ্গে এমন করলো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই নাও অনন্যার ড্রেস। এখন তুমি গাছ থেকে নিজের জন্য একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে নাও। তারপর বিথি লেহেঙ্গা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসে। তুই কোথা থেকে এলি? তোর হাতে এত সুন্দর লেহেঙ্গা কোথা থেকে এলো? অনন্যা, এই লেহেঙ্গা আমার, এটা আমাকে জাদুকর পরিয়ে দিয়েছেন। আর এই নাও তোমার ড্রেস।
মা দেখো তো, এটা কোথা থেকে যেন চুরি করে নিয়ে এসেছে। না অনন্যা, এমন বলো না। আমি সত্যি বলছি, এটা আমাকে জাদুকরি পরে দিয়েছেন। ভালো, তাহলে দে এই লেহেঙ্গাটা, আমি এটা পরবো। না অনন্যা, তুমি এটা পরতে পারবে না। তুই আমায় আটকাবি? এই বলে অনন্যা লেহেঙ্গা পরে দেয়। মা, অনন্যাকে থামান, না হলে বড় বিপদ হয়ে যাবে। আর তখনই ভিতর থেকে অনন্যার চিৎকার আসে, মা, মা, আমার মুখে সাদা কালো দাগ হয়ে গেল। এটা এই লেহেঙ্গার কারণে হয়েছে। এখন এটা আমার শরীর থেকেও সরছে না। মা, কিছু করো। কি রে অভাগিনী, তুই লেহেঙ্গায় কি জাদুটোনা করে এনেছিস যে আমার মেয়ের এই দশা? মা, আমি আগেই বলেছিলাম এই লেহেঙ্গা শুধু আমার জন্য। এখন শুধু জাদুকরি গাছই এর উত্তর দিতে পারবে। চলো আমার সঙ্গে। তারা সবাই সেই গাছের কাছে যায়। পরি বলে, এটা তোমার মেয়ের কর্মফলের ফল। লোভী ও মিথ্যাবাদীদের এই পরিণতি হয়। তোমার মা আমি মিলে পৃথিবীর উপর অনেক অত্যাচার করেছো, এটা তারই শাস্তি। জাদুকরি গাছ, দয়া করে এদের ক্ষমা করে দিন। ও আমার মা, ও আমার বোন। যদি ওদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তার শাস্তি আমায় দিন, কিন্তু ওদের মাফ করে দিন। এই কথা শুনে অনন্যা ও তার মা নিজেদের ভুল বুঝতে পারে আর সঙ্গীতার কাছে ক্ষমা চায়। তারপর জাদুকরি গাছ অনন্যাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। সবাই একসাথে আনন্দে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখেছো, তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরীদের জাদুকরি উড়ন্ত লিপস্টিক। বাহ, ওখানে কি চলছে? এটা কি? হিনা, কোথায় যাচ্ছে? বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি লাঠি বেঁধে এখান থেকে চলে যাও। মা, 1 মিনিট অপেক্ষা করো। দেখো, ওখানে কিছু একটা আছে। হিনা যখন সেই চকচকে জিনিসটা তুলে নেয় এবং তার দিকে তাকায়, তখন তার চোখ বড় বড় হয়ে যায়। তুমি কি আমাকে বলবে তুমি কি খুঁজে পেয়েছো? তোমার হাতে কি আছে? সোনার মুদ্রা আছে? এটা সোনার মুদ্রা না মা, কিন্তু এর চেয়েও অনেক বেশি। আমি এতদিন ধরে তোমাকে একটা লিপস্টিক আনতে বলছি, কিন্তু তুমি এটা আমার জন্য পাওনি। কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না। ঈশ্বর আমার কথা শুনেছেন এবং তিনি আমাকে এই লিপস্টিক দিয়েছেন। দেখো, এটা কত সুন্দর। বন্ধুরা, তোমরা যারা যারা তোমাদের মাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে খাবারের অভাব, আর তুমি লিপস্টিক নিয়ে চিন্তিত? চলো এটা নিয়ে যাই। আজ আমি এটা বাজারে বিক্রি করে রেশন আনবো। মনে হচ্ছে এটা কোনো রাজার আমলের লিপস্টিক। বাজারে এর জন্য আমি ভালো টাকা পাবো। তুমি এটা কি বলো মা? এতদিন তুমি কিনে দাওনি, আর আজ কিনা তুমি এটা বিক্রি করার কথা ভাবছো? আমি এটা হতে দেব না। আমি এটা আমার কাছে রাখবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা তোমার কাছে রাখো। এখন তাড়াতাড়ি এটা রেখে কাঠ সংগ্রহ করো, না হলে আজ আমাদের ক্ষুধার্ত ঘুমাতে হবে। এরপরে হিনা আর তার মা মিলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এবং যা টাকা পায় তা দিয়ে তারা কিছু রেশন কিনে বাড়ি আনে। এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ। হিনার যখন 2 বছর বয়স, তখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে আজ পর্যন্ত হিনার মা কাঠ বিক্রি করে তাকে বড় করছেন। হিনার বাড়িতে একজন বৃদ্ধা দিদিমা ছিলেন, যিনি সবসময় তাকে রূপকথার গল্প বলতেন। হিনা, আমি তোমার দাদির ওষুধ আনতে বাজারে যাচ্ছি। ততক্ষণে তুমি তোমার ঘরে সব কাজ শেষ করে ফেলো। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আগে এই কাঠের গুঁড়িগুলো শুকিয়ে ঘরে রাখো। ঠিক আছে মা। মা, বাজার থেকে ফিরে আসার জন্য আমার জন্য নতুন জুতা কিনে এনে দিও। আমার জুতা ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেন আমি একটা টাকার গাছ লাগিয়েছি, যেখানে থেকে আমি প্রতিদিন টাকা তুলে তোমার দাদির নাতনির চাহিদা পূরণ করতে পারি। আমি অনেক কষ্টে খাবারের জন্য টাকা জোগাড় করি, তার উপর আমার এই বৃদ্ধা মহিলার বোঝাও বহন করছি। আর আজকাল তোমারও রাগও বাড়ছে। আমি খুব পরিশ্রম করি। এখন তোমার ইচ্ছা পূরণের জন্য কি আমার মরে যাওয়া উচিত? মা, আমি কিচ্ছু চাই না। এই বলে হিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। হতভাগা মেয়ে, তোমার ভাগ্যের জন্য ওই দরিদ্র মেয়েটিকে দোষ দিও না। তার দোষ কি? সে আমার রাজকন্যা।
এটা নাও, এটা আমার পুরনো নূপুর। যাও, এটা বিক্রি করে হিনার জন্য জুতা নিয়ে এসো। মা, তুমি এই নূপুর তোমার কাছে রেখেছিলে, কিন্তু যখন আমি চিকিৎসার জন্য তোমার কাছে নূপুর চাচ্ছিলাম, তুমি বলেছিলে যে তোমার নূপুর হারিয়ে গেছে। আমি এটা আমার নাতনির জন্য রেখেছিলাম। এখন যাও, আর হ্যাঁ, আসার সময় আমার নাতনির জন্য জিলেপিও নিয়ে এসো। হিনা জিলিপি খুব পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। তাকে নিয়ে তোমারে খুব বেশি ভাববার দরকার নেই। আমার নাতনি একজন রাজকন্যা, এবং রাজকন্যার কখনো কোনো কিছুর অভাব হয় না। এই বৃদ্ধ মহিলার সাথে কথা বলা অর্থহীন। হিনের মা রাগ করে বাজারে যায়। এদিকে হিনাও গিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে বসে থাকে। ঈশ্বর, আমার ভাগ্যে কেন এটা লেখা আছে? আমি কেন সব সময় সবকিছুর জন্য আকুল থাকি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবাই আমাকে ঠাট্টা করেছে, আমার দারিদ্র্য নিয়ে মজা করেছে, আমার কখনো খারাপ লাগেনি। কিন্তু আজও আমার মা আমাকে তিরস্কার করেছে। যাই হোক, আমার মা ঠিকই বলেছিলেন। তিনি আমাদের জন্য এত পরিশ্রম করেন, আর আমি চাইলেও তার জন্য কিচ্ছু করতে পারছি না। ভাবছিলাম পড়াশোনা করে কিছু একটা করব, তাহলে সবার সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমার কাছে নোটবুক, বই কেনার টাকা নেই, ইউনিফর্ম আর জুতা কেনার টাকাও নেই। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। আমি এত গরিব মানুষের জীবনযাপন করতে চাই না। ঈশ্বর, আমি এভাবে বাঁচতে চাই না। এই কথা বলে হিনা পাহাড় থেকে লাফিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাতাসে ভাসতে শুরু করে। তার পকেটে থাকা লিপস্টিকটি খুব বড় লিপস্টিকে পরিণত হয়েছিল, এবং এর বড় ডানা ছিল, এবং হিনা আরামে বসে আকাশ উপভোগ করছিল। বাহ! এর মানে হলো আমার এই লিপস্টিকটি একটি উড়ন্ত জাদুর লিপস্টিক। অনেক ধন্যবাদ জাদুর লিপস্টিক, অনেক ধন্যবাদ। বাতাসে উঠতে অনেক মজা। এখান থেকে পৃথিবী কত সুন্দর দেখাচ্ছে। অনেক মজা, খুব মজা হচ্ছে। আমি খুব মজা করছি। হিনা বাতাসে অনেক উপভোগ করছিল। তখন তার কানে একটা আওয়াজ ভেসে আসে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আরে, এই জঙ্গল থেকে এই শব্দটা কিসের? ম্যাজিক লিপস্টিক, আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা। আমাকে ওই শব্দের কাছে নিয়ে যাও। ও ঈশ্বর, এই সব কি? এই জঙ্গলের ভেতরে বাচ্চারা আছে। কেউ দয়া করে আমাকে বাঁচাও। মা, বাবা, তোমরা সবাই কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। চুপ থাকো, চুপ থাকো। এখন যদি কোনো বাচ্চা কাঁদে, আমি তার মাথা ভেঙে ফেলবো। তোমরা সবাই কেঁদে আমার মাথা নষ্ট করেছো। 1 মিনিট অপেক্ষা করো। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাডাম। বলো। দেখো কালিয়া, আমার সাথে তোমার যতই শত্রুতা থাকুক না কেন, তাই না, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এইসবের মধ্যে তাদের কোনো দোষ নেই। ওদের যেতে দাও, ওদের ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার পুরো সম্পত্তি আমার কাছে হস্তান্তর করো, ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আমার সাথে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না, না হলে আমি কি করতে পারি তা বুঝতে পারো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে প্রস্তুত। আমি আমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে হস্তান্তর করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর আমাকে তার ছবি পাঠাও, তবেই আমি এই বাচ্চাদের ছেড়ে দিব। জাদুকরি উড়ন্ত লিপস্টিক, চলো ওকে একটা শিক্ষা দেই। এই বলে হিনা একটা বড় পাথর নিয়ে লোকটাকে মারে। আরে, তুমি কে? হয়তো তুমি জানো না আমি কে। তুমি একটা অকেজো আর অলস মানুষ। এই বলে হিনা লোকটার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দেয়। দেখো, তোমরা সবাই ভয় পেও না। আমরা অনেক, আর সে একা। আমরা ওর মুখোমুখি হতে পারি। চলো ওকে মারি। এই কথাগুলো শুনে সব বাচ্চারা মিলে লোকটাকে মারধর করে। তারপর লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর আবার তার বন্দুকটা খুঁজে পায়। তোমরা সবাই থামো। তোমরা কি ভেবেছিলে যে একটা সাধারণ মেয়ে তোমাদের বাঁচাবে? না, এখন এই মেয়ের কারণে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু সবার আগে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে এসে আমার পুরো খেলা নষ্ট করে দিয়েছো। ওই লোকটা হিনাকে মারতে শুরু করার সাথে সাথেই একটা পরী সেখানে এসে ওই লোকটাকে মেরে ফেলে। হিনা, ভয় পেও না।
আমি অন্য জগতের তারাপরি। আমি প্রথমে তোমার কাছ থেকে অন্য জগতে আমার জাদুকরি উড়ন্ত লিপস্টিকটা কেড়ে নিতে এখানে এসেছিলাম, কিন্তু তোমার সাহস দেখে আমি খুব খুশি। মনে হচ্ছে তুমি এই জাদুকরি উড়ন্ত লিপস্টিকের আসল মালিক। হিনা, যাও, আজ থেকে এই জাদুকরি উড়ন্ত লিপস্টিক তোমার। তুমি এই সব বাচ্চাদের এখনই তার স্কুলে নিয়ে যাও, যাও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও জাদুকরি লিপস্টিক, আমাদের সকল বাচ্চাদের স্কুলে নিয়ে যাও। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি। আরে এই মেয়েটির কারণে এটা সম্ভব হয়েছে, হিনার কারণে। যদি হিনা সময় মতো না আসতো তাহলে আমাদের সকলের কি হতো জানি না ম্যাডাম। হিনা মা, তুমি যা করেছো আমাদের কখনোই সেই উপকার শোধ করতে পারবো না। সত্যিই তুমি একজন সাহসী মেয়ে, এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের স্কুল সারা জীবন তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করবে। এইভাবে প্রিন্সিপাল ম্যাডাম তাকে তার স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার প্রতিশ্রুতি দেন এবং তাকে অনেক পুরস্কারও দেন। তো বন্ধুরা, আমাদের এই জাদুকরি গল্পটি তোমাদের কেমন লাগলো মন্তব্য করে আমাকে বলো। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।